জাংকুকের কাছ থেকে ছাড়া পেয়ে তে দৌড়ে ঘরে চলে যায়। মাথার মধ্যে জাংকুকের বলা কথাগুলো ঘুরছিল। তে মনে মনে ঠিক করে আগে ড্রেস চেঞ্জ করবে, তারপর দাদুর কাছে জিজ্ঞেস করবে যে তার সুন্দর ভাইয়া তারপর কিনা। কেন বললো তখন এসব? ড্রেস চেঞ্জ করে তে আর জেনে নিচে আসতে দেখে ড্রয়িং রুমে মেহমান জাংকুকের ফুফু আর ফুফাতো ভাই এসেছে। ওখানে দাঁড়িয়ে যায়, চোখ দুটো জিনকে খুঁজে। তখনই জাংশুক সিঁড়ির দিকে তাকায়। অপরিচিত মেয়েকে জীবন বাড়িতে প্রথমে দেখে চমকালেও পরে বুঝতে পারে এই মেয়েটিতে তার নানুর সোনামা, যার কথা অনেকবার শুনেছে। জাংশুক তাড়াতাড়ি করে হেসে সিঁড়ির দিকে যায় তের সাথে পরিচয় হওয়ার জন্য। বাহ, নানুমার সোনামা তো অনেক আদুরি দেখতে, পুতুলের মতো। তা তোমার নাম কি? তে চুপচাপ তাকিয়ে আছে সামনের দিকে। এই ছেলেকে সে চিনে না, তারপর আবার জাংকুকের ভয়, তাই কি করবে বুঝতে পারছে না। জাংশুক আবারও বলে ওঠে, কেউ প্রশ্ন করলে উত্তর দিতে হয়, জানো না তুমি? জাংশুকের কথায় ভিজে গলায় আস্তে করে তে উত্তর দেয়, জি, আমার নাম কিম তেয়ং, সবাই তে বলে ডাকে। বাহ, নামের সাথে চেহারার মিল আছে। যাই হোক, আমি জংশুক, কিম নামজনের বড় মেয়ের বড় ছেলে। তার কথায় তে বুঝতে পারে ছেলেটির সম্পর্কে তার ভাইয়া হয় জাংকুক ভাইয়ের মতো। জাংশুক হঠাৎ এক হাতে তের গাল টেনে বলে, বড্ড আদুরনি নানুমার সোনামা। জাংশুকের এমন কাণ্ডে তে চোখ বড় বড় করে তাকায়। তেকে এভাবে তাকিয়ে থাকতে দেখে জাংশুক হেসে আবারও দুই হাতে তের দুই গাল টেনে দেয়। কিছু বলতেই নেবে তার আগে সামনে থেকে শক্ত গলায় জাংকুক বলে ওঠে, হচ্ছে কি এখানে? গম্ভীর কণ্ঠ কানে আসতে তিনজনের সামনের দিকে তাকায়। জাংকুককে দেখে ভয়ে জড়সড় হয়ে যায় তে। জাংশুক কিছু বলতে যাবে তার আগে জাংকুক তের দুই হাত টেনে নিজের সামনে দাঁড় করিয়ে শক্ত হাতে থাপ্পড় বসায় তের গালে। চমকে উঠে জাংশুক আর জেনে তাড়াতাড়ি করে ধরতে নিলে জাংকুকের ইশারায় থেমে যায়। তে শব্দ করে কেঁদে ওঠে, চুপ, একদম চুপ, কাঁদবি না। আমার না করা সত্যি উন্না ছাড়া রুম থেকে বের হয়েছিস তুই। অবাধ্য হতে না করছি না? বলেছিলাম আমার ডিভোর্স নেওয়া অবধি কোনো ছেলের পাশে ঘেসবি না, তারপরও অবাধ্য হলি, পরপুরুষের ছোঁয়া মাখলি। বলেছিলাম আমার ইগো হার্ট করবি না, তাও করলি। আমাকে তোর ভালো মানুষ মনে হয়? জাংকুকের বুক কাঁপানো কথায় মুহূর্তে চুপ হয়ে যায় তে। কথাগুলা বলে আবার থাপ্পড় মারতে তে ছিটকে দূরে সরে দেওয়ালের সাথে বাড়ি গিয়ে পড়ে যায়, আর পাশের ফুলদানিটা ভেঙে যায় হাতের সাথে লেগে। বিকট শব্দ কানে আসতে জিন কিচেন থেকে দৌড় দেয়। নামজুনরাও ড্রয়িং রুম থেকে দৌড়ে আসে। কি হয়েছে? কি হয়েছে সোনামা আমার? কি হয়েছে এখানে? উঠ, তুই উঠ, চোখ খুল। কি হয়েছে তোর? দাদিমাকে বল। কিচ্ছু হবে না, আমি আছি তো, চোখ খুল। জিনকে এভাবে আহাজারি করতে দেখে পাশ থেকে জাংশুক বলে ওঠে, নানুমা, ও মাথায় আঘাত পাওয়ায় জ্ঞান হারিয়েছে। কিভাবে আঘাত পেল? কিভাবে? জি, জাংকুক ভাই আঘাত করেছে। থেমে যায় জাংশুক জাংকুকের লাল চোখের দিকে তাকিয়ে ভয়ে ডুব গেলে। সে তো মজার ছলে একটু তের সাথে দুষ্টামি করছিল, এমন কি সিরিয়াসলি করছে যে জাংকুক এত রেগে গেল তার মাথায় আসছে না। হঠাৎই জাংকুক বলে ওঠে, আই ওয়ান্ট টু ডিভোর্স হার। জাংকুকের বলা কথায় পরিবেশটা নিস্তব্ধ হয়ে যায়। সবাই অবাক হয়ে জাংকুকের দিকে তাকিয়ে থাকে। পেছন থেকে নামজুন গম্ভীর কণ্ঠে জাংকুককে উদ্দেশ্য করে বলে, তুই কি সবটা জেনে তেকে আঘাত করছিস? তুই জানতি যে তে তোর বউ সেটা? বাট কবে থেকে? জিন স্বামীর কথায় বয়ে জড়সড় হয়ে তেকে জড়িয়ে ধরে। এদিকে জাংশুক তো অবাক তাদের কথায়, একটু আন্দাজ করে বলে, সামহাউ দা হাজবেন্ড ওয়াইফ নানুমা। তাহলে কি সত্যি জাংকুক ভাইয়ের বউ তে? তমতমে পরিবেশে জাংশুকের প্রশ্নটি অতি নিছক মনে হয় তার মায়ের। পেছন থেকে শক্ত গলায় বলে,
কিপ কোয়েট, পরিস্থিতি বুঝতে শেখো আগে। বড়রা আছে তো কথা বলার জন্য। তুমি যাও এখান থেকে, দ্রুত মেয়েটার জন্য ডক্টরের ব্যবস্থা করো আগে। জংশক চুপ হয়ে যায়। মায়ের কথা মতো ডক্টর আনতে বাইরে চলে যায়। আমরা কিছু প্রশ্ন করছি কুকি, আশা করি উত্তরটা ঠিকঠাক করে পাবো। নামজুনের কথায় গাড় গড়িয়ে তাকায় সেদিকে জাংকুক। রাগে জলসা চোখ দুটোতে আবদ্ধ হয় নামজুন। সে কারো কোনো উত্তর দিতে প্রস্তুত নয় এখন। জাংকুকের কোনো হেলদুল না থাকায় আবার নামজুন বলে, কি হয়েছে? তুই আমাদের কথার উত্তর দিচ্ছিস না কেন? বল না, তুই কি জেনে শুনে মেয়েটাকে আঘাত করছিস? কি শুনতেছ দাদা ভাই? এখানে ফ্যাক্ট না আমি কিভাবে মেয়েটা সম্পর্কে জানি, কবে থেকে জানি, কতটা জানি। ফ্যাক্ট হচ্ছে মেয়েটা যে এখনো বেঁচে আছে সেটা। আমার সত্যিটা জানার পরও কেন বেঁচে আছে, কতদিন বেঁচে থাকবে, সেই কারণগুলো আপাতত বলতে আমি বাধ্য নই। আমার আপাতত ডিভোর্স চাই, তাও আজকের মধ্যে। জাংকুকের কথায় জিন কাতর কণ্ঠে বলে, তুই এতটা হার্টলেস কিভাবে হতে পারিস কুকি? সামান্য দয়া মায়া লাগে না মেয়েটার প্রতি তোর? না লাগে না। তাহলে কি চাইছিস তুই? জাংকুকের বিরক্তি বাড়ে। সহজ ভাষাগুলা এরা সহজে বুঝে না। তেমন কিছুই না, আপাতত এক কন্টিনিউসিটির সাথে তোমার সোনামা সহযাত্রা করতে চাইছি। সুন্দর ভাষায় বলতে গেলে তোমার সোনামাকে এসিড চিটিয়ে আগুন ধরাতে চাই। কি করতে দেবে? জাংকুকের বুক কাঁপানো কথা, গা হিম ধরা কথায় গায়ে কাটা দিয়ে ওঠে সবার। জিন বয়ে আটকে উঠে চিৎকার করে বলে, খুকি কি করতে দেবে দাদা ভাই? বললে না তো? শক্ত গলায় বলে ওঠে নামজুন। কি তুই কিন্তু বেশি বেশি করছিস এবার। কোনটা বেশি বেশি হচ্ছে শুনি? আমাকে না জানিয়ে আমার মতের বিরুদ্ধে এই মেয়েকে আমার সামনে হাজির করছো তোমরা, অথচ আমাকে বলেছো আমি বেশি বেশি করছি। আর এখন আমার থেকে কি আশা করছো? আমি এই মেয়েকে নিয়ে সুস্থ স্বাভাবিকভাবে দই দই করে সংসার করব? ইন্টারেস্টিং তো। আচ্ছা, তোমাদেরকে কিছু অজানা ছিল যে এই মেয়েটা আমার বউ? আর এই সত্যিটা জানার পর আমি তাকে যে মেরে ফেলবো না এমন কিছু? বরং আমি তো তোমাদের স্পষ্ট ভাষায় বলেছিলাম এই মেয়েটাকে জীবনের কখনো আমার সামনে দ্বিতীয়বার জানি হাজির না করতে। তারপরও করেছ, কথা শুনোনি আমার। এখন আমার রেড করাটা তোমাদের আপত্তি, কিন্তু কেন? যা করার সবটা জেনে বুঝেই তো করেছো তোমরা, তাহলে এখন এতটা হাইপার হচ্ছে কেন? কুকি, অতীতে যেটা হয়েছে সেটার জন্য একতরফা তেকে দাঁড়িয়ে করাটা দোষী নয়, পাপ হবে আমাদের। জেনে বুঝে সেই পাপটা করি কিভাবে বল? তাছাড়া আমাদের স্বার্থের জন্য আমরা তেকে আমাদের কাছে রেখেছি। এখানে ওর দোষটা কোথায়? ও তো ঠিকঠাক মনেই নেই ওর কখনো বিয়ে হয়েছে কিনা সেটা। টু গুড। দুষ্টা আপাতত খণ্ডাচ্ছি না, আর পাপটাও দেখতে চাচ্ছি না। এই মেয়েকে তোমাদের স্বার্থের জন্য একদিন রাখবে নাকি সারা জীবন রাখবে সেটা তোমাদের ব্যাপার, আমার দেখার প্রয়োজন নাই। যেটা আমার প্রয়োজন হলে সেটা ডিভোর্স। কুকি প্লিজ, তাড়াহুড়া করে কিচ্ছু করবে না। আগে তে সুস্থ হোক, তারপর না হয়। তাছাড়া তে এখনো ছোট, ওর প্রাপ্ত বয়স্ক না হওয়া অবধি তোদের ডিভোর্স গ্রান্টেড হবে না। ওর 18 হোক, তারপর না হয়। লেম এক্সকিউজ, ডিভোর্সের দরকারই পড়বে না দাদা ভাই। আমাদের দুজনের বিয়েটা অযাচিত চাইল্ড ম্যারেজ হয়েছিল, সেহেতু সেটা কোর্টে নোটিশ দিলে পেপার বানিয়ে আমাদের বিয়েটা বাতিল ঘোষণা করা হবে। দুই পক্ষে দুটো সিগনেচারি মাত্র, ব্যাস। কোর্ট থেকে আমার বিয়েটা ডাইরেক্ট বাতিল করা হবে, সেখানে ডিভোর্সের কোনো প্রয়োজন পড়বে না। জাংকুকের বেপরোয়া কথায় আহত হচ্ছে উপস্থিত সবাই। জিন কখনোই চান না তের সাথে জাংকুকের বিয়েটা বাতিল হোক। অনেক খাটকর পুড়িয়ে এই অবধি এনেছেন তিনি। আজ হঠাৎ করে সবকিছু নিঃস্ব হয়ে যাবে কথাটা ভাবতে বুক ফেটে কান্না আসতেছে তার। সবকিছু এভাবে শেষ করতে চান না তিনি, জাংকুককে থামাতে চান, কিন্তু কিভাবে থামাবে সেটা তার মাথায় এখন আসতেছে না। জিন অসহায় চোখ নিয়ে নামজুনের দিকে তাকায়। স্ত্রীর মুখে মনোভাব বুঝতে পেরে মুহূর্তে চাপা দীর্ঘশ্বাস ফেলে নীরবে নামজুন। কারণ কিম নামজুন এই মুহূর্তে ঠিক কিছুই করার নাই। জাংকুক যা বলবে তাই করবে। সে যখন বলেছে বিয়েটা বাতিল হবে, হয়ে যাবে। জাংকুককে বোঝানো বড় দায়, নয়তো হিতের বিপরীত হবে। দেখা যাবে জাংকুক রাগের বসে তেকে একের পর এক আঘাত করে বসলো, তখন জাংকুকের থেকে বাঁচানো মুশকিল হবে।
তাই সবকিছু বুঝেই তিনি চুপ থাকেন। জাংকুক আবারও চুপ থেকে নীরবে তের দিকে তাকিয়ে উল্টো ঘুরে নিজের রুমের দিকে যেতে যেতে খাট খাট গলায় বলে, আজই আমি চলে যাব, সকল কাগজপত্র দিয়ে যাব, বিয়ে বাতিল করার নোটিশ, এবং বাংলাদেশে আপাতত আমি আর আসবো না। এখানে আমার আর কোনো কাজ নেই। যথাসম্ভব আজ রাতে পাড়ি জমাবো নিজ গন্তব্যে আমি। জিন তেকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বুক বাসাচ্ছে। সবকিছু মনে করে নিজের সর্বত্র চেষ্টা, আশা, ভরসা সবকিছু আর শেষ করে দিয়েছে জাংকুক। জাংকুক নিজের হাতে সবটা ইতি ঘটিয়ে গেছে। তের বিয়েটা আজ আনুষ্ঠানিকভাবে কোর্ট থেকে বাতিল ঘোষণা করা হয়েছে। অবুঝতে ছোট হলেও আজ এতটা বুঝতে পেরেছে যে সে আজ থেকে জাংকুকের বউ নয়, সে মুক্ত। তার সাথে তার জাংকুক ভাইয়ের হওয়া বিয়েটা আজ বাতিল হয়ে গেছে। এখন সে কারো বউটাও নয়, জাংকুক ভাইয়ের তো মোটেও নয়। কিম নামজুন নিজে সবটা খুলে বলেছে তেকে, নিজের পাশে বসে সবকিছু ধীরে সুস্থে বুঝিয়ে বলেছে। মাথায় ব্যান্ডেজ নিয়ে তে চুপচাপ নামজুনের কথাগুলো শুনছিল। জাংকুকের প্রতি তের মনে আলাদা যা টান ছিল সেটা জাংকুকের আঘাত করার সাথে সাথেই উগড়ে গেছে তের ছোট্ট মন থেকে। এখন জাংকুক মানেই তার কাছে একটা আতঙ্কের বিষয়। খারাপ লোক, পচা লোক, মিস্টার বিলেন, অত্যাচারী স্বৈরাচারী পুরুষ তার জাংকুক ভাইয়া, যার সবকিছু জঘন্যতম। লাগামহীন বেল্লেপনা জাংকুককে নিজেদের মাঝে আটকানো শেষ সুযোগটা ছিল তের সাথে জাংকুকের বিয়েটা ঘিরেছিল তাদের শেষ আশা ভরসা। তে বড় হওয়ার পর যদি জাংকুককে বুঝিয়ে সুঝিয়ে নিজেদের মাঝে আটকানো যায়, এই বলে যে জাংকুকের মা বাবার পছন্দ ছিল তে, বই হিসেবে তারা জাংকুকের জন্য তেকে পছন্দ করে গেছে। জাংকুক নিজের মা বাবাকে ভালোবাসার বদলে যদি তেকে মেনে নিয়ে সংসার শুরু করে, এই আশা দিন পার করেছে এতটা বছর নামজুন আর জিন। অবশেষে তেকেও নিজেদের কাছে এনেছে জাংকুকের জন্য, এই আশায় যদি তে খান বাড়িতে থাকে জাংকুকের আশেপাশে, তাহলে পাথর মনে যদি একটু হলেও নরম হয় তেকে দেখে। যখন তারা তেকে জাংকুকের বউ বলে দাবি করবে, তখন জাংকুক যেন চীনা পরিচয় নেই এমনটাই বলে নাহচ করতে না পারে যে সেটা ভেবে এত কিছু করা। কিন্তু নিয়তুলিখন সব কিছু হলো কি উল্টা, যা এই মুহূর্তে লন্ডভন্ড এলোমেলো করে দিছে সবার জীবনটা। সবটা এক মুহূর্তে শেষ করে দিছে জাংকুক। এত বছরের সাধারণ আশা সবকিছু নষ্ট করে দিল সে। তেকে অস্বীকার করে বিয়েটা বাতিল করে দিল। এখন তেকে নিজের বাবা মার কাছে ফিরে দিতে হবে এমনটা ভাবতে জিন হাহাকার কান্নায় ভেঙে পড়ছে বারবার। জাংকুককে কাছে না পেলেও তেকে ঘিরে তাদের দিনকাল ভালোই যাচ্ছিল আনন্দে। ছেলে, ছেলের বউ, নাতি সবাইকে হারিয়ে তেকে আঁকড়ে ধরে পার করতে চেয়েছিল জীবনের বাকি সময়গুলা। কিন্তু এখন কি করবে তারা? কিভাবে ধরে রাখবে তেকে নিজেদের কাছে? তের বাবা চেহুব এ বাড়ির সাথে সম্পর্কের ইতি টানতে অনেক আগে চেয়েছিলেন, শুধু নামজুন আর জিনের জন্য পারেনি এতদিন। সবটাই ঠিকঠাক চলছিল, কিন্তু সবটা হঠাৎ করে আবার থেমে গেছে জাংকুকের জন্য। জিন তেকে জড়িয়ে ধরে দিশাহারা হয়ে ওঠে, কিভাবে তেকে নিজেদের কাছে রেখে দেওয়া যায় সেটা ভেবে। এখনো তের পরিবারে কেউ কিছু জানে না তের সাথে জাংকুকের বিয়ের বাতিল হওয়াটা। জিন মনে মনে কঠোর সিদ্ধান্ত নেন তিনি জানাবেন না কোনো কিছু এর পরিবারের কাছে, আর না কাউকে জানাতে দিবে। হবেন তিনি স্বার্থপর, খুবই স্বার্থপর। শেষ বয়সে বেঁচে থাকার জন্য যদি তাকে স্বার্থপর হতে হয় তাহলে হবেন তিনি দুনিয়ার মহা স্বার্থপর। তবুও তেকে কিছুতে ছাড়বেন না, দূরে যেতে দিবেন না। নিজের থেকে দরকার হলে তিনি তেকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, এই দেশ ছেড়ে চলে যাবে। এর ভিতর কিম নামজুনের মোবাইলে কল আসে তারই বড় মেয়ে লিসার। মাত্র দেশে ফিরল লিসার পরিবার লন্ডন থেকে। নামজুনকে সেটা জানাতেই ফোন করা। কথা শেষ করে নামজুন জিনকে বলে লিসাদের কথা। লিসার কথা শুনতে জিনের মাথায় যেন একটা আইডিয়া চলে আসছে। তাড়াতাড়ি করে নামজুনকে বলে, ড্রাইভারকে বলো গাড়ি বের করতে, এই মুহূর্তে আমরা লিসার ওখানে যাব। নামজুন বলে ওঠে, কিন্তু কেন? তোমাকে বলছি না, তাড়াতাড়ি চলো, আমার সাথে গেলে ওখানে বুঝবে। থেকে আমার কাছে রাখার আমি একটা উপায় পেয়ে গেছি। নামজুন অবাক হয়, মানে কি আবার? লিসার ছেলে সুগা আছে না, তেকে আমি সুগার সাথে বিয়ে দেব, তারপরও আমি তেকে আমার কাছেই রাখবো।
যে কোনো উপায়ে এই জীবন বাড়িতে রাখবো। নামজুন বলে ওঠে, সুগা কি রাজি হবে? হবে না কেন, বুঝিয়ে বললেই হবে। আর কিছুই বলে না। স্ত্রীর মুখের দিকে তাকিয়ে নামজুন ড্রাইভারকে বলে গাড়ি বের করতে। তারা সবাই লিসাদের বাড়ি যায়। জিনের মুখে সবকিছু শুনে লিসা আর তার মেয়ে নেন্সি জিনের কথা ভেবে রাজি হলেও সুগা চরম অবাক হয়। কি বলো নানুমা, আমি শেষ পর্যন্ত জাঙ্কুকের নাবালিকা বউকে বিয়ে করব? অসম্ভব। জিনের কান্নাকাটি আর আহাজারি দেখে সবাই সুগাকে বুঝিয়ে বলে। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে সুগা এক প্রকার রাজি হয়। জিন বলে, আমি অতি শীঘ্রই ইনভেস্টমেন্টটা করে রাখতে চাই, আমি আর দেরি করতে চাই না, তোদের বিয়ে আমি শীঘ্রই দেব। কিন্তু নানুমা এত তাড়াহুড়া করার কি আছে? তের পরীক্ষাটা শেষ হোক, তারপর না হয় দেখা যাবে। ও তো এখন অনেক ছোট। ওইসব আর আমাকে বলবি না, আমি এখন ইনভেস্টমেন্টটা করে রাখতে চাই, পরীক্ষার পর না হয় বিয়েটা হবে। সুগা বলে ওঠে আবার, ও আচ্ছা নানুমণি, আংটিটা কিন্তু আমি পড়াবো না, মাকে দিয়ে পড়াবো কালকে, কারণ সামনে এসএসসি পরীক্ষা তের, তাই আপাতত এঙ্গেজমেন্টের বিষয়টা জানানোর দরকার নাই, এতে ওর অন্যমনস্ক হওয়ার সম্ভাবনা আছে। পরীক্ষাটা হয়ে যাক, তারপর সব কিছু জানাবো, আমি সব কিছু সামলাবো, আমি আশেপাশে থাকবো তোমাদের, আর তেমন কোনো অনুষ্ঠান করার দরকার নেই, ঘরোয়াভাবে সব কিছু হলে হবে, কালকে আমরা সবাই তোমাদের ওখানে যাব। জিন সুগার কথায় সায় জানায়। পরের দিন সবাই জিয়ান বাড়িতে চলে যায়। নেন্সি গিয়ে তেকে টেনে সুগার পাশে বসাতে চমকে ওঠে দুজন। নেন্সির এমন কাজে সুগা প্রথমে চমকালো, পরে মুচকি হাসে। তেকে আরও কাছ থেকে দেখা সুযোগটা করে দেওয়ার জন্য মনে মনে ধন্যবাদ জানায় বোনকে। তে বইয়ে মাথা নত করে বসে, বুঝতে পারেনি নেন্সি হুটহাট এমন কিছু করবে। সুগার পাশে বসায় তের অস্থির না, ভয় কাজ করছে বেশি, তবে সুগাকে ভয় পাচ্ছে এমনটাও না। তের বইটা অন্য জায়গায়, বইয়ে বারবার জড়সড় হয়ে উঠছে, কি করবে কিছুই বুঝতে পারছে না তে। সুগাকে এক পলক আর চোখে দেখে দৌড় লাগায় কিচেন রুমের দিকে, জিনের কাছে। তের হঠাৎ এমন কাণ্ডে মুহূর্তেই বেবাচাকা খায় দুই ভাই বোন, একে অপরকে চাওয়াচাই করে গাঁট ঘুরিয়ে তাকায় তের দিকে। তে দৌড়ানোর মধ্য দিয়ে মনে মনে তে আপন মনে বলে, ছেলেদের পাশে গেসা নিষেধ, আমার বসা নিষেধ, ছেলে মানুষ দেখা নিষেধ, সব ছেলে মানুষগুলোই নিষেধ, সব কিছু নিষেধ। জাঙ্কুক ভাইয়া নিষেধ করে গেছে আমাকে, আমি মানব, খারাপ ভাইয়ের কথাগুলো মানব, কখনোই পাশ ঘেসবো না কোনো ছেলের। তে মনে মনে কথাগুলো ভাবে, তাই তো সে গত 1 বছর ধরে মনে প্রাণে মেনে এসেছে জাঙ্কুক ভাইয়ের কথা, আজও মানবে, কখনোই বসবে না সে কোনো ছেলের পাশে, কখনোই না, নয়তো তার খারাপ ভাইয়া আরও খারাপ হয়ে যাবে, আবারও আঘাত করবে তেকে। তে এগুলা বিশ্বাস করে। তের বয়ের তো চেহারা, বইয়ে হুটহাট দৌড়ে পালানো সবকিছু পর্যবেক্ষণ করেছিল সুগা। তের চেহারায় স্পষ্ট ভয় দেখেছিল সে, কিছু নিয়ে তীব্র ভয় বিরাজ করছে তের চোখে মুখে, তবে অজানা ভয়ের কারণটা ধরতে পারে নাই সুগা। তের পিছন ছুটতে নিলে সুগা থামিয়ে দেয়, ইশারায় বোঝায় না যেতে। জাঙ্কুক আজ 1 বছর 10 মাস ধরে জিয়ান বাড়িতে পা রাখে না। আগে যাও বছরে একবার আসতো, এখন তাও আসে না, কাউকে মাসের পর মাস কলও করে না। তে লুকিয়ে জিনকে রোজ কান্না করতে দেখে জাঙ্কুকের জন্য। প্রথম বুঝতে না পারলেও আজকাল ঠিকই বুঝতে পারে। লুকিয়ে জিনের মুখে শুনেছে জাঙ্কুক 10 মাস 17 দিন ধরে কারোর সাথে কোনো রূপ যোগাযোগ করছে না। কেন করছে না কেউ জানে না, জাঙ্কুক কোথায় আছে কেমন আছে সেটাও কেউ জানে না। জাঙ্কুকের খোঁজ করার অনেক চেষ্টা করছে, কেউ কোনো খোঁজ খবর পাচ্ছে না, সবাই টেনশনে আছে। জাঙ্কুকের কোনো বড় ক্ষতি হয়ে যায়নি তো সেটা নিয়ে, কারণ এতটা সময় জাঙ্কুক কখনো কারোর সাথে যোগাযোগ না করে থাকেনি, এবার থাকছে। জাঙ্কুকের বডিগার্ড ইনুর সাথেও বেশ কয়েকবার যোগাযোগ করেছে সুগা, ফলাফল শূন্য। ইনু তেমন খবর পাওয়া যাচ্ছে না। জাঙ্কুক আদৌ বেঁচে আছে কিনা সেটা নিয়েও টেনশনে তোলপাড় জিয়ান বাড়ির সদস্যদের মধ্যে। আজকাল জিন কান্নাকাটি করে কাটে সারাক্ষণ।
প্রত্যেকে নিরুপায় হয়ে আছে জাঙ্কুকের সামনে, কারো কিছু করার থাকছে না। তারপরও সুগা নামজু নিজেদের নেটওয়ার্কের কাজে লাগিয়ে কয়েকটি দেশের গভর্নমেন্টের সরকার থেকে হেল্প নিয়েছে জাঙ্কুককে তাদের দেশে খুঁজতে। সে সবটাই কানে আসে তের, সবার অগোচরে। তে থেকে থেকে ফুফিয়ে উঠছে কান্নায়। জাঙ্কুককে তে ভীষণ খারাপ জানে, তারপরও তে কখনো জাঙ্কুকে খারাপ হোক এমনটা চায় না। জাঙ্কুকের লম্বা সময় নিখোঁজ হওয়াটা যেন তের ছোট্ট মস্তিষ্কে নাড়া দিয়ে ওঠে। আজকে তে একটা বাজে স্বপ্ন দেখছে। স্বপ্নটা যদি সত্যি হয়ে যায় তবুও তে খুশি হবে। তারপরও জাঙ্কুক ফিরে আসুক নিজের বাড়িতে, নিজের আপনজনদের সাথে। আজকে তে স্বপ্ন দেখে মাঝরাতে ঘুম ভেঙে যায় যে জাঙ্কুক ওকে ধমকাচ্ছে, মারছে, শাসন করছে। তেকে আঘাত করলেও সে সহ্য করে নেবে। তারপরও নিজের পরিবারে ফিরে আসুক তার খারাপ ভাইয়াটা। আর এই একটি দোয়াটাই যেন রোজই করে তে, আজও তাই করছে। তে খুব করে চাইছে জাঙ্কুক জিনের কাছে ফিরে আসুক। সাথে তের আজ 10 মাস হয়েছে এঙ্গেজমেন্ট হয়েছে, এখনো তের হাতে সুগার নামের আংটিটি ঝলমল করছে। সুগার কাজের সুবাদে লন্ডন গেলেও মাসখানেকের ভিতর আবারও ফিরে আসে বাংলাদেশে। বর্তমানে বাংলাদেশে একটা হসপিটালে জয়েন হয়েছে। তেকে ছেড়ে থাকতে পারছে না বলে এমনটা করা। বিগত 10 মাসে তের সাথে সুগা ফ্রি হওয়ার চেষ্টা করছে, কিন্তু বরাবরই শূন্য। সুগা আশেপাশে আসলে তে ভয়ে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে পালায়। সুগাকে কোনো সুযোগই দিচ্ছে না তে। সুগার অনেক প্রয়াস চালায় তের ভয়টা কি সেটা জানার জন্য, কিন্তু সে ব্যর্থ, কিছুতেই অবগত হতে পারেনি তের সম্পর্কে। সেজন্য আজ সুগা এনিয়ে বিনিয়ে নেন্সি সহ তেকে নিয়ে ঘুরতে বের হয়েছে। সারাটা দিন ভালোই কেটেছিল সুগার সাথে তের। আনন্দে তের ভয়টা কিছুটা কমে এসেছিল। আজ সহজভাবে নিয়েছিল সুগাকে। এতে সুগা বড্ড খুশি হয়। অল্প থেকে গল্প, এভাবে তে ধীরে ধীরে সুগার সাথে স্বাভাবিক হয়ে উঠবে এমনটাই আশা রাখে সুগা। সবাই ঠিকঠাক চলছিল, কিন্তু রাতে জাঙ্কুকে নিয়ে ভয়ানক স্বপ্ন দেখে তে। জাঙ্কুকের আঘাত করা, হিংস্র ভঙ্গিতে কথা বলা তের জন্য মর্মান্তিক। তে যেমন জাঙ্কুককে নিয়ে ভয় পাচ্ছিল, ঠিক তেমন দোয়া করছে যেন জাঙ্কুক ফিরে আসে সবার মাঝে। আজকে আবারও মাঝরাতে খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তের। তে উঠে দরফরিয়ে বারান্দার দিকে যায়। বারান্দার রেলিংয়ে বসে থাকে তমতমে মুখ নিয়ে। হঠাৎ কানে গাড়ির হর্নের শব্দ শুনে চমকে ওঠে তে। আস্তে করে নিজের মুখ হাত দিয়ে সরিয়ে বাগানের দিকে তাকায়। সেখানটায় কিছু দেখতে না পেয়ে নিজের চোখ ঘুরিয়ে নিতে বেকালি চোখ যায় জীবন বাড়ির গেট ধরে আসা কালো মার্সিডিজ গাড়িটির উপর। এলোমেলো তে ঠাই জায়গায় বসে থাকে, কৌতূহল চোখ দুটো স্থির করে। তে একদিয়ানে তাড়াতাড়ি করে তাকায় মার্সিডিজ গাড়িটির উপর। গাড়িটি গেট ধরে ঠিক তের বরাবর সামনে কাছের ঘরটির সামনে থামায়। তে অস্ত্রসিক্ত চোখ দুটোতে ভর করে এবার একরাশ কৌতূহল নিয়ে উপর থেকে নিচে তাকিয়ে থাকে কালো গাড়িটির দিকে। গভীর রাতে কে বাড়িতে আসলো জানার জন্য এবার খানিকটা ঝুঁকে পড়ে। গাড়ির থামতেই 2 জন বডিগার্ড দৌড়ে আসে সেদিকে। গাড়ির পেছনের দরজাটা টান দিয়ে খোলার সাথে সাথে বাগানের চারদিকে লাইট অফ হয়ে যায় মুহূর্তে। তে চমকে ওঠে, আহত হয় সাথে সাথে। এই ভেবে কারেন্ট চলে যাওয়ার সময় পেল না। সারা বছর একবারও দেখল না জীবন বাড়িতে কারেন্ট 1 সেকেন্ডের জন্য গেছে, অথচ আজ এতটা উত্তেজনা সময়ের মধ্যে কারেন্টটাই চলে গেল। এখন তে কিভাবে দেখবে মধ্যরাতে কে আসলো এই বাড়িতে? একটু সুযোগও পেল না সেটা দেখার জন্য। তে বিরক্তি নিয়ে চারপাশে তাকাতে মুহূর্তে আবার চমকে ওঠে। না, বাড়ির কারেন্ট তো যায় নাই, গেটের সামনে লাইটগুলো তো চলছে। তে রুমের ডিম লাইট ফ্যানও জ্বলছে, তার মানে কারেন্ট যায়নি, বরং কেউ ইচ্ছা করে কালো গাড়িটির আশেপাশে লাইটগুলো অফ করে দেয়। লোকটি হয়তো সামনে আসতেই চাইছে না, তাই এমনটা করা। ইচ্ছাকৃতভাবে নিজের চারপাশটা অন্ধকার বানিয়েছে। আকাশের চাঁদটা ঝলমল করছে, চারপাশের লাইট অফ থাকলেও চাঁদের আলো আলোকিত হয় চারপাশটা। তাই তে তাকে চাঁদের আলো কাউকে দেখা যায় কিনা দেখে 2 জন বডিগার্ড এগিয়ে এসে গাড়ির পেছনের দরজাটা খুলে দেয়। খানিকটা সময় নিয়ে সেখান থেকে বের হয় লম্বা চওড়া বলিষ্ঠমান একজন ব্যক্তি। তে একটু গভীরভাবে দেখে, ঝুঁকে। উপর থেকে চেহারাটা অস্পষ্ট। তে মনোযোগ দিয়ে দেখার মধ্যে দিয়ে হঠাৎ ছেলেটি পিছন ঘুরে তাকায় তের বারান্দা বরাবর। ছেলেটি ঘুরে তাকাতে তের সাথে সাথে ভয়ে শির ওঠে। এলোমেলো অবস্থায় নড়ে চড়ে বসে।
সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকে ছেলেটিকে চেনার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। ছেলেটির মুখে কালো মাস্ক পরা, গায়ে ফর্মাল ড্রেস জড়ানো, দৃষ্টি তার। সে চেয়ে আছে তের বারান্দার দিকে। তেরও কোনো হেলদুল নাই। ছেলেটি তাড়াতাড়ি করে ওই কাঁচের ঘরটিতে চলে যায়। ছেলেটি যেতে চারপাশে আবারও আলোকিত হয়ে ওঠে লাইটিংয়ে। তের সবকিছু মাথার উপর দিয়ে যায়। হা করে তাকিয়ে থাকে কাঁচের ঘরটির দিকে। কে এসেছে এই মধ্যরাতে? তে মনে মনে বলে, একবার কি নিচে গিয়ে দেখে আসবো লোকটি কে ছিল।